আচ্ছা, মাকে আনলে তো আমাদের বাসা চেঞ্জ করতে হবে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আমাদের তো দুটো ঘরই আছে। কিন্তু সামনের ঘরে মা থাকবে কি করে? বাইরে থেকে আসবো, যাব, মা ঘরে শুয়ে বসে থাকবে, সমস্যা হবে মায়ের। তাহলে ভেতরের ঘরে তাকে থাকতে দিই। তখন তো আমাদের সামনের ঘরে থাকতে হবে। এটাও তো হয় না। তবে তুমি যা ভালো মনে করো তাই করো। এই মাসটা দেখি, সামনের মাসে বাসা চেঞ্জ করে মাকে নিয়ে আসবো। আমি আর কোনো কথা বললাম না, রেদওয়ানও কথা বলল না আর। এর মাঝেই সময় পেরিয়ে যেতে লাগলো, কেটে গেল কয়েকদিন। আমাদের বর্তমান বাসাটা না করে দেওয়া হয়েছে, নতুন বাসা দেখাও হয়ে গেছে। রেদওয়ানই দেখেছে, আমাকেও দেখিয়েছে। বাসাটা মোটামুটি ভালোই, দুটো বেডরুম, একটা ড্রয়িং, একটা ওয়াশরুম আর রান্নাঘর। নতুন বাসায় অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, সামনের মাসেই সেখানে উঠব। এ কথা কেমন করে যেন বাতাসের বেগে সবার কাছে ছড়িয়ে পড়েছে। জুলি আর শান্তি কয়েকবারই আমাদের বাসায় এসে গেছে। ভাবসাব দেখে মনে হচ্ছে তারাও আমাদের সাথে একসাথে থাকতে যাচ্ছে, কিন্তু আমি এখনও এসব কথা তুলতে দেইনি। ইনিয়ে বিনিয়ে জুলি অনেকবার এ কথা বলার চেষ্টা করেছে, আমি কথা ঘুরিয়ে তাকে কিছু বলতে দেইনি। এতে সে বেশ বিরক্ত হতো, কিন্তু বুঝেও না বোঝার ভান ধরে থাকতাম। আজ বিকেলেও শান্তি এসে গেছে বাসায়, এসব বিষয়ে কথা তুলতে চেয়েছিল, কিন্তু পাশের ঘরের ছেলেটা দৌড়ে আমার ঘরে চলে আসায় কথাটা চাপা পড়ে গিয়েছিল। ওকে নিয়েই বিভিন্ন কথা বললাম শান্তির সাথে। আমার শাশুড়িও ইদানিং মহা খুশি, তিনি আবার শহরে চলে আসবেন, আগের মতো চলাফেরা করতে পারবেন। এতে খুশি হওয়ারই কথা। রোজ একবার করে আমাকে ফোন করেন তিনি, রোজ ফোন করে ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন, বেশ ভালো লাগে ব্যাপারটা। তিনি বদলে গেছেন, এতে খুব খুশি হয়েছি আমি। সময় কেটে যায় দ্রুত গতিতে। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠেছি। আগামীকাল রেদওয়ান গিয়ে আমার শাশুড়িকে নিয়ে আসবে, ভীষণ খুশি আমি। কয়েকদিনে তার সাথে আমার সম্পর্কটা দারুণ হয়ে উঠেছে। রেদওয়ান সারাদিনই তো অফিসে থাকে, সারাদিন আমার সময় কাটে না। আম্মা থাকলে দুই শাশুড়ি বউয়ের দিন কেটে যাবে, বেশ ভালো লাগছে। রেদওয়ান পরের দিন গিয়ে আমার শাশুড়িকে নিয়ে আসলো। শাশুড়ি খুব খুশি, আমিও খুশি। শাশুড়ির কথাবার্তা, চলাচল সব কিছুই এখন স্বাভাবিক, ভালোই চলছে দিন। শাশুড়ি আর আমার মধ্যে আগের মতোই একটা ভালো সম্পর্ক আবারও তৈরি হলো। এখন আমার শাশুড়ির আমার প্রতি যত্ন দেখলে মানুষ বলে আমরা দুজন মা মেয়ে, বেশ ভালো লাগে শুনতে। হাসি আনন্দেই কেটে গেল 5টা মাস, সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক, ভালোই কাটছে সব। সবার আচরণই স্বাভাবিক। রুষা আপা, জুলি, শান্তি কয়েকদিন পরপরই আমাদের বাড়িতে আসে। কিছুদিন আগে সায়রা, পায়রা ওরাও এসছে। সবাই বেশ স্বাভাবিক। পায়রা জামাই আমাদের গ্রামেই এখন ছোটোখাটো একটা মুদি দোকান দিয়েছে। ব্যবসায় লস খাওয়ার পর দ্বিতীয়বার দাঁড়িয়েছে এই মুদির দোকানটা দিয়ে। ভালোই চলছে সবার, সবাই ভালো আছে, এটা দেখতেও ভালো লাগছে। রুনা আপার সাথে আমার যোগাযোগ নেই, মাঝে মাঝে রেদওয়ানকে ফোন করে আমার খোঁজ খবর নেয়, কিন্তু তিনি আমার সাথে কথা বলেন না। আমিও ততটা আগ্রহী নই। এ যাবৎ দিনগুলোর মধ্যে আমার জন্য সবচেয়ে খুশির সংবাদ ছিল যখন আমি প্রথম শুনলাম আমি অন্তঃসত্ত্বা। বর্তমানে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। এই জন্যই সবাই ঘুরে ফিরে আমার খোঁজ খবর নেয়। আমার সময় ভালোই কাটছে। আগামীকাল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ভুরি ভোজের আয়োজন করেছে রেদওয়ান। জুলি, শান্তি, রুষা আপাকে আসতে বলা হয়েছে। রুনা আপাকেও বলা হয়েছে, কিন্তু এত দূরের পথ দেখে উনি আসবেন না বলেছেন। এ নিয়ে আর কেউ কোনো কথা বললাম না, সবাই স্বাভাবিক। আয়োজন ভালোই করা হয়েছিল। আজ সারা দিনেই রেদওয়ান এগুলোর পিছনে ছিল। রাতে রেদওয়ান বাসায় ফেরার পর আমার এক অদ্ভুত আয়েশ জাগলো। আজ সারা দিন বসে বসেই এই অদ্ভুত চিন্তাভাবনা করেছি। আমি নিজেও জানি না কেন আমার এরকম অদ্ভুত ইচ্ছে হচ্ছে, তবুও নিজের মনকে প্রাধান্য দিয়ে অদ্ভুত ইচ্ছেটা পূরণের জন্য রেদওয়ানকে দিয়ে অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। আজকেও রেদওয়ান ছুটি নিয়েছিল। আবার জোড়াজুড়িতে দ্বিতীয়বার ফোন করে মিথ্যে বাহানায় ছুটি নিতে হলো তাকে। বস ছুটি দিতে না চাওয়ার কারণেই মিথ্যে বাহানার আশ্রয় নিতে হলো। মাসের শেষ মুহূর্তে আমার অদ্ভুত ইচ্ছেটা পূরণ করা সম্ভব। রেদওয়ান বিরক্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলো, অকারণে ছুটি নেওয়ালে কেন? আমি বাসায় থেকে কি করব? অকারণ বলছো কেন?
আমি কি অকারণে তোমাকে ছুটি নিতে বলেছি? তাহলে কেন ছুটি নেওয়ালে? কোথায় যাবে? নাকি ডাক্তার দেখাবে? আরে না, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। কারণ একটা আছে দেখেই নেয়ালাম। দেখবে কাল। এখন ঘুমাও তো, আমার শরীর ভীষণ ক্লান্ত, আমি ঘুমাবো। একটু থেমে আবার বললাম, শোনো, এই 3 দিন আমি বাড়িতে যা যা করব তুমি শুধু দেখবে, কিচ্ছুটি বলতে পারবে না। রেদোয়ান মাথা নাড়িয়ে সায় জানালো, আর কিচ্ছু বলল না। ঘুমিয়ে পড়লাম। রুষা আপার রাতে বাড়িতে চলে গেলেন। জুলি, শান্তি এখানেই রয়ে গেল। রুষা আপাকে থাকতে বলেছি, কিন্তু উনি চলে গেলেন। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো আমার। আমি ওঠার আগেই নাস্তা রেডি। এ অবশ্য নতুন নয়, ইদানিং জুলি আর শান্তি আসলে আমার রান্নাঘরে যাওয়া লাগে না, ওরাই সব করে। আমি, রেদোয়ান, শাশুড়ি এবং ওরা সবাই একসাথে বসেই নাস্তা করে নিলাম। রেদোয়ান ছুটি নিয়েছে অফিসে, তো আর যায়নি, ও বাসায় নাস্তা করে নিল। সেদিন সারা দিন রেদোয়ান বাসায় থাকলো। এর পরের দিনও সে বাসায় থাকলো। রেদোয়ানকে বাসায় দেখে সবারই মনে যে খটকা লাগছে তা বেশ ভালো বুঝতে পেরেছি, কিন্তু কেউ মুখ খুলছে না। তৃতীয় দিন যখন রেদোয়ান অফিস মিস করলো, তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, রেদওয়ান দেহি কয়েকদিন ধরে অফিসে যায় না, কি হয়েছে? শরীর টরিল খারাপ নেই? 2 দিন যাবৎ এই প্রশ্নের অপেক্ষাতেই আমি ছিলাম। না মা, ওকে বরখাস্ত করা হয়েছে। আমার শাশুড়ি মনে হয় খুব বড় সড়ো একটা ঝটকা খেলেন। জুলি আর শান্তিও সেখানে বসেছিল। আমার শাশুড়ি বললেন, বরখাস্ত করছে মানে? ও চাকরি কি গেছে গা? হ্যাঁ আম্মা। শাশুড়ি বিচলিত হয়ে বললেন, কেমনে গেল? এটা ঠিক বলতে পারছি না আম্মা, ও বলেনি আম্মা। আমার শাশুড়ি নিশ্চুপ হয়ে গেলেন। জুলি এবার সুর বদলে বলল, আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। কতবার বলেছি আমাদের সাথে রাখো, রাখলে না তো এবার চলবে কিভাবে? শান্তি বলল, কি বলছো মেজো ভাবি? শুক্রিয়া করো আল্লাহর, আমরা না থেকে ভালোই করেছি। এই যে এখন চাকরি চলে গেছে, সাথে থাকলে সেই আগের মতন আমাদেরই টানতে হতো, আমাদের উপর বসে বসে তখন খেত। সাথে থাকিনি, ভালো করেছি। মেজো যা বলল, একদিক থেকে ঠিকই করেছি। আগে তো 2জন ছিল, এখন আরো 3জন হয়েছে। সবগুলোকেই টানতে হতো। যাক, আল্লাহ বাঁচিয়েছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছে ওরা? তাহলে এতদিনে ওদের আচরণগুলো কি ছিল? ওরা নানান কথা বলতে শুরু করলো, আমি শুনে যাচ্ছি। ওদের কথা শুনে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। আমার শাশুড়ি চুপ হয়ে আছেন। ভাবলাম তিনি হয়তো এগুলো নিয়ে কোনো কথা বলবেন না। তিনি তো এখন আমাকে ছাড়া কিছুই বোঝেন না। কিন্তু কিছুক্ষণ পর আমি আমার শাশুড়ির কাছ থেকে কিছু কল্পনাতীত কথা শুনলাম। আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম। আমার শাশুড়ি আগের রূপে ফিরে গিয়ে বললেন, এমন বউ ঘরে থাকলে তো চাকরি যাইবই। আমার কথা কি জীবনে শুনে পলায়? শুনে বউয়ের কথাই। বউ যা কই তাই করে। এর লেগাই তো চাকরিটা খাইলো। এখন থাকবো কই আর কি করবো কই? আমি ভীষণ অবাক হলাম। এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে আছি। আমার শাশুড়ি আমাকে আরও কিছু কথা শুনিয়ে দিয়ে বললেন, এখন আমার কি হইব? আমার ওষুধও তো শেষ হইছে। এখন আনমু কি দিয়া? আমি পাথর হয়ে গেছি। কিছু না বলে আস্তে করে নিজের ঘরে চলে আসলাম। রেদওয়ান এখনও ঘুমাচ্ছে। আমি বারান্দায় চলে গেলাম। এই মানুষগুলোকে নিয়ে একটু ভাবতে লাগলাম। কথায় আছে, কয়লা ধুলেও ময়লা ছাড়ে না। কথাটা আজ আবার প্রমাণিত হলো। আমার অদ্ভুত ইচ্ছেটা আমায় আবার সবাইকে চিনিয়ে দিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জগৎ বড়ই অদ্ভুত। সবই চলে টাকার খেলায়। স্বার্থপর এই জগতে কেউ কারণ নয়। যার অর্থ সম্পদ বেশি, তার কদর এ জগতে বেশি। অর্থ নেই তো এ জগৎ তোমার নয়। সবই বদলে যায় দিন বদলের হাওয়ায়। এই তো আমার আশেপাশের মানুষগুলোর কথাই বলা যায়। কত সুন্দর করে বদলে যেতে পারে তারা। ভীষণ স্বার্থপর এই মানুষগুলো। স্বার্থপর এই মানুষগুলোর বিচার আমি হয়তো কখনোই করতে পারবো না। এদের বিচার ইহকালে হয়তো কখনো হবে না। স্বার্থের খেলায় এই দুনিয়ায় মেতে থাকবে তারা। তবে বিধাতা তাদের বিচার পরকালে তো করবে। সে মহান, তার হাতেই সব কিছু। এদের কর্মফল এরা নিশ্চয় ভোগ করবে। দীর্ঘশ্বাস ফেললাম। অতঃপর শাশুড়ির কাছে গিয়ে ওনার ঔষধের টাকাটা ওনার হাতে দিলাম।
আমাকে টাকা দিতে দেখে শাশুড়ি বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন, টাকা পাইলা কই? মুচকি হেসে বললাম, আপনার ছেলের চাকরিটা যায়নি আম্মা। মানুষ চিনলাম আবার। নিন আপনার ঔষধের টাকাটা। তিনি আমার কথায় হকচকিয়ে গেলেন। আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন তিনি। তার হাতে টাকাটা দিয়ে শান্ত পায়ে সেখান থেকে প্রস্থান করলাম আমি। জীবন সুন্দর, মানুষ সুন্দর মানুষের জন্য, কিন্তু বদলে যায় দিন বদলের হাওয়ায়। এই পরিবর্তনশীলতা চলতে থাকে আপন গতিতে। এক এক সময় এক এক রূপ নিয়ে আসবে সামনে, যাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে ভুবনে। কিন্তু বিধাতার কাছে প্রার্থনা, আমার মতো এমন দিন বদলের পাল্লায় যেন কেউ না পড়ে, কারণ আপন মানুষগুলো থেকে পাওয়া যন্ত্রণাগুলো খুবই তিক্ত, যা বিগত দিনগুলোতে অনুভব করেছি আমি। এই জগৎ সুন্দর, মানুষ সুন্দর, চলুক আপন গন্তব্যে, সফল হোক সকলে।